সো আগের ক্লাসে কিন্তু আমরা এই অংশটুকু শেষ করেছিলাম, মনে আছে যে কিভাবে আমাদের টিস্যু ক্যাপিলারি এবং লাং ক্যাপিলারির মধ্যে পিএইচটা কন্ট্রোল হয়, সেটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম, রাইট? আমি আশা করি আপনারা বুঝছেন, আশা করি বুঝছেন, না বুঝলে ভাই অবশ্যই কোশ্চেন করতেন। তো আজকে হচ্ছে আমাদের অ্যাসিড বেস রেগুলেশন আমরা পড়বো, ঠিক আছে, কিভাবে আমাদের বডিতে অ্যাসিড বেস গুলো কন্ট্রোল হয়। ওকে, আচ্ছা, সো আশা করতেছি কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে ভাইকে কোশ্চেন করি, লাস্টে ক্লাসে শেষে টাইম দিব 20 মিনিট। ওকে, তখন কোশ্চেন করেন আপনারা। সো দেখেন আমরা কিন্তু দেখে নিচ্ছি, দিস ইজ দ্য অ্যাসিড বেস রেগুলেশন। ওকে, দিস ইজ দ্য অ্যাসিড বেস রেগুলেশন। এখন খেয়াল করে দেখেন, এই যে ব্লাডের পিএইচ, আমরা বলেছিলাম ব্লাডের পিএইচ এটা রেঞ্জ 7.35 থেকে 7.45। তো আমি ধরে নিচ্ছি এটা মাঝখান বরাবর মানটা হচ্ছে 7.4। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি ব্লাডের নরমাল পিএইচ হচ্ছে 7.4, ইট ইজ দ্য অ্যাভারেজ মান। অ্যাভারেজে আমাদেরকে কি করতে হয়, সবসময় এই মানটাকে কন্ট্রোল করতে হয়। আমি বলেছিলাম কেন কন্ট্রোল করতে হয়, বিকজ আমাদের বডিতে যে সেলগুলো অবস্থান করে, এই সেলগুলোর মধ্যে যে এনজাইমগুলো অবস্থান করে তারা কিন্তু নির্দিষ্ট পিএইচ এ কাজ করতে পারে। পিএইচ এর মান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এনজাইমগুলো প্রপারলি ফাংশন করতে পারে না, সেখানে ওদের ফাংশনাল ডিস্টারবেশন হয়। এই ডিস্টার্ব যাতে না হয় এই জন্য আমাকে কি করতে হয়, সবসময় ব্লাডের পিএইচটাকে একটা মিনিমাল রেঞ্জে রাখতে হয়, একটা নির্দিষ্ট মানের মধ্যে আবদ্ধ রাখতে হয়। কিন্তু আমরা জানি যে আমাদের বডিতে প্রতিনিয়ত বিভিন্ন অ্যাসিড প্রোডাকশন হয়, বেস তুলনামূলক অনেক কম প্রোডাকশন হয়, কিন্তু বডিতে প্রচুর পরিমাণ অ্যাসিড প্রোডাকশন হয়। তাহলে আমাকে জানতে হবে যে এই যে অ্যাসিড গুলো প্রোডাকশন হচ্ছে এগুলা কোথা থেকে প্রোডাকশন হচ্ছে এবং এই অ্যাসিড গুলা কেমন ধরনের অ্যাসিড। দুই, এই অ্যাসিড গুলা যখন প্রোডাকশন হয় তারা কি আমার বডিতে রয়ে যায় নাকি তারা বডি থেকে চলে যায়? তো ভাইয়া আমরা এটা জানি যে বডিতে এত এত অ্যাসিড যদি প্রোডাকশন হয়, এগুলো যদি বডিতে রয়ে যেত তাহলে ব্লাডের পিএইচ এর মান কখনোই 7.4 থাকতো না, অবশ্যই এটা কমে যেত। তাহলে বোঝাই যাচ্ছে যে আমার বডিতে যে অ্যাসিড গুলোর প্রোডাকশন হয় তারা কোনো না কোনো মাধ্যমে বা কোনো না কোনো ভাবে আমার বডি থেকে বের হয়ে যায়। ওকে, আচ্ছা, সো খেয়াল তাহলে আমরা আগে দেখি যে কোন কোন প্রসেসের মাধ্যমে আমাদের বডিতে, হ্যাঁ, কোন কোন প্রসেসের মাধ্যমে আমাদের বডিতে এই অ্যাসিড গুলার প্রোডাকশন হয় সেটা আমরা একটু দেখি। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের বডিতে অ্যাসিড গুলার প্রোডাকশন হয় দুইটা প্রসেসের মাধ্যমে। একটা হচ্ছে মেটাবলিজম, একটা হচ্ছে মেটাবলিজম, আর সেকেন্ডটা হচ্ছে গাট, আমরা যাকে বলি জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তো আগে ভাই আপনাকে মেটাবলিজমটা বুঝাই, তারপর আমি গাটে যাব, ঠিক আছে? দেখেন এই যে মেটাবলিজম, মেটাবলিজম মানে আমাদের বডিতে আমরা কি জানি, প্রত্যেকটা সেলের শক্তির প্রয়োজন, এটিপির প্রয়োজন, এটিপি ছাড়া কোনো সেল ফাংশন করতে পারে না। এবং এই এটিপি প্রোডাকশন করার জন্য কি প্রয়োজন, বিভিন্ন ফুয়েল প্রয়োজন। তো আমরা জানি যে আমাদের এই সেলগুলার ফুয়েল হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, যারা ব্রেকডাউন করার মাধ্যমে কি হয় আমাদের এটিপি বা শক্তি প্রোডাকশন হয়। আচ্ছা, এখন এই যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডকে যখন আমরা পোড়াই বা ব্রেকডাউন করি, এই ব্রেকডাউনটাকে আমরা বলি মেটাবলিজম করা। ওকে, এবং এই ব্রেকডাউনের কারণে অধিকাংশ ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস প্রোডাকশন হয়, সেটা কি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যেমন আমি যদি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, যে আমরা যখন ইন্টার বা 19 পড়ালেখা করেছিলাম আমরা জানি যে গ্লুকোজকে আপনি যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দেন, আমরা সবাই জানি গ্লুকোজ মানে হচ্ছে C6H12 and O6, এটাকে যদি আপনি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দেন, হ্যাঁ, তাহলে কি হয়, যাকে আমরা বলি জারণ প্রক্রিয়া, দহন প্রক্রিয়া, দহন অথবা জারণ প্রক্রিয়া, যেটা ওয়ান কাইন্ড অফ জারণ প্রক্রিয়া এবং প্রসেসটাকে বলি দহন। তাহলে গ্লুকোজকে আপনি যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দেন, যার অপর নাম হচ্ছে ইন্টারনাল অথবা সেলুলার রেসপিরেশন, যে প্রসেসের মাধ্যমে আপনার গ্লুকোজ, শুধু গ্লুকোজ নয়, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, যে কোনো সাবস্টিটিউট অথবা যে কোনো ফুয়েল কি হয়, জারিত হয়, দাহিত হয়, তখন কি হয় এরা ব্রেকডাউন, ভেঙে যায়। ভাঙলে কি তৈরি হয়, আমরা সবাই জানি কি প্রোডাকশন হয়, এনার্জি প্রোডাকশন। বিকজ আমাদের উদ্দেশ্যটা কিন্তু এনার্জি বা শক্তি প্রোডাকশন করা, যেটাকে আমরা বলি এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবং তার সঙ্গে কি প্রোডাকশন হয়, ওয়াটার প্রোডাকশন হয়, এবং তার সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস প্রোডাকশন হয় যাকে আমরা বলি কার্বন ডাইঅক্সাইড। এবং ওয়াটার সেলের একটা পার্টস, বিকজ আমরা জানি সাইটোপ্লাজমের বেশিরভাগ অংশই হচ্ছে ওয়াটার। সো ওয়াটার নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার অর্থ হচ্ছে প্রত্যেকটা সাবস্টিটিউট যখন আমরা ব্রেকডাউন করি বাই দ্য মিনস অফ অক্সিজেন অর সেলুলার রেসপিরেশন, তখন কি হয়, প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়। শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয় না, যখন আমি এই সাবস্টিটিউট গুলাকে দাহিত করি তখন আরো কিছু সাবস্টেন্স প্রোডাকশন হয়। শুধু কার্বন ডাইঅক্সাইড না, আরো কিছু সাবস্টেন্স প্রোডাকশন হয়, বিকজ
শুধু তো এই প্রসেসটাই হয় না, আর অনেকগুলো প্রসেসে কিন্তু কন্টিনিউশন হয়, ঠিক না? তাহলে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড মাস্ট বি প্রোডাকশন হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা যদি জেনেই থাকি তাহলে আমরা বুঝতে পারতেছি সেলুলার মেটাবলিজমে হিউজ অ্যামাউন্টের কি প্রোডাকশন হয়, কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়। এবং আমরা আগের ক্লাসে বলেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড ইটসেলফ ইজ আ অ্যাসিড, বিকজ কার্বন ডাইঅক্সাইড যখন ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে আলটিমেট রেজাল্ট হিসেবে সে একটা অ্যাসিড প্রোডাকশন করে, যাকে আমরা বলি কার্বনিক অ্যাসিড। এবং আমি এটাও বলেছিলাম যে আমরা কার্বন ডাইঅক্সাইডকে সরাসরি ধরে নিব যে সে একটা অ্যাসিড। তার অর্থ হচ্ছে মেটাবলিজম বা সেলুলার মেটাবলিজমে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়, অর্থাৎ অ্যাসিড প্রোডাকশন হয়। তাহলে আমরা যদি হিসাব করি যে একটা মানুষের, একটা অ্যাডাল্ট মানুষের ডেইলি কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়, তাহলে আমরা যে মানটা পাবো তার মান হচ্ছে 15,000 মিলিমোল কার্বন ডাইঅক্সাইড। হিউজ অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইড। তাহলে বোঝা যাচ্ছে এই হিউজ অ্যামাউন্টের কার্বন ডাইঅক্সাইড গুলো যখন প্রোডাকশন হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড গুলো যদি আমার বডিতে রিটেন করে, অ্যাকুমুলেট করে, তাহলে বোঝা যায় যে এই পিএইচ এর মান 7.4 কখনোই থাকা পসিবল না, এর মান অনেক কমে যাওয়ার কথা। বিকজ আমরা জানি যে বডিতে যখন হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায় তখন পিএইচ এর মান কমে যায়, বিকজ দে আর দ্য ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তাহলে আমরা জানি যেহেতু 7.4ই আমাদের ব্লাডের একটা এস্টাবলিশ পিএইচ এর মান, অর্থাৎ এই হিউজ অ্যামাউন্টের কার্বন ডাইঅক্সাইড কখনোই আমার বডিতে অ্যাকুমুলেট করতে পারে না। তাহলে বিষয় হচ্ছে তাহলে কোথায় যায়? আমাদের বডিতে একটা স্পেশাল সিস্টেম হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, যে রেসপিরেটরি সিস্টেম কি করে, এই কার্বন ডাইঅক্সাইড গুলাকে এক্সপিরেশনের মাধ্যমে বের করে দেয়। এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি ধরনের অ্যাসিড বলি? ভোলাটাইল অ্যাসিড বলি, বাষ্পীভূত অ্যাসিড বলি, যে অ্যাসিড গুলাকে আমরা এক্সপিরেশন, লাংসের সাহায্যে এক্সপিরেশন প্রসেসের মাধ্যমে বডি থেকে বাষ্পীভূত করে বের করে দিতে পারবো। এই জন্য আমাদের মেটাবলিজমে কার্বন ডাইঅক্সাইড যে প্রোডাকশন হয় এই অ্যাসিডটাকে আমরা বলি একটা ভোলাটাইল অ্যাসিড, এবং তার ডেইলি প্রোডাকশন পরিমাণ হচ্ছে 15,000 মিলিমোল কার্বন ডাইঅক্সাইড, যেটা পুরাটাই, প্রায় পুরাটাই, মানে একেবারে ধরেন 10 to 100% এর কাছাকাছি পরিমাণ আমার কি হয়, আমার বডি থেকে বের হয়ে যায়, প্রায় অ্যাপ্রক্সিমেট। তাহলে আমার যতটুকু তৈরি হয় ঠিক ততটুকুই পরিমাণ কি হয় আমার বডিতে লাংস এর মাধ্যমে বের হয়ে যায়। তাহলে এই যে এক্সেসিভ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হচ্ছে, এটা কেমন প্রোডাকশন আমাকে প্রবলেম করতেছে না, কারণ এটা যা তৈরি হচ্ছে তা তো বের হয়ে যাচ্ছে, তাহলে প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ। সো একটু দেখি আর কিছু প্রোডাকশন হয় কিনা। আমি বলেছিলাম যে শুধুমাত্র এই প্রসেসটাই হয় না, আর অনেক রকম প্রসেস হয়। এই প্রসেস গুলাতে বডিতে আরো কিছু জিনিস প্রোডাকশন হয়, তার মধ্যে একটা স্পেশাল জিনিস হচ্ছে নন ভোলাটাইল অ্যাসিড, অর্থাৎ যে অ্যাসিড গুলা কার্বন ডাইঅক্সাইডের মতো বাষ্পীভূত হয়ে বের হইতে পারে না, যেগুলা ভোলাটাইল নয়, এরকম কিছু অ্যাসিডও কিন্তু মেটাবলিজমে প্রোডাকশন হয়। তাহলে মেটাবলিজমের মাধ্যমে আমরা ভোলাটাইল অ্যাসিডও পাচ্ছি অ্যাজ আ কার্বন ডাইঅক্সাইড, আবার নন ভোলাটাইল অ্যাসিড পাচ্ছি, সেটা বিভিন্ন ধরনের অ্যাসিড হতে পারে, যেমন ল্যাকটিক অ্যাসিড ওয়ান কাইন্ড অফ নন ভোলাটাইল অ্যাসিড। ওকে, হোয়াটএভার, বিভিন্ন ধরনের অ্যাসিড হতে পারে। তাহলে এর পরিমাণ কত? আমি যদি হিসাব করি ডেইলি এর প্রোডাকশন পরিমাণ হচ্ছে 40 ন্যানোমোল, সরি 40 মিলিমোল। তাহলে দেখেন এখানে হচ্ছে 15,000 আর এখানে মাত্র 40 মিলিমোল নন ভোলাটাইল অ্যাসিড আমার মেটাবলিজমে প্রোডাকশন হচ্ছে, যেটা আমার লাংস দিয়ে বের হইতে পারতেছে না। তাহলে আলটিমেটলি এই অ্যাসিডটা কোথায় যাচ্ছে? আমার ব্লাডে। কিন্তু এই অ্যামাউন্টের অ্যাসিড যদি আমার ব্লাডে চলে যায় তাহলে ব্লাডের বাফার কখনোই এত ইউজ অ্যামাউন্টের অ্যাসিড 40 মিলিমোলও কিন্তু অনেক বেশি, এই অ্যামাউন্টটাকে কখনোই বাফার প্রসেসের মাধ্যমে এটাকে নিউট্রালাইজেশন করা সম্ভব নয়। তাহলে কি হওয়া উচিত? তাহলে তো আমার পিএইচ এর মান অবশ্যই এই 7.4 থেকে কমে যাওয়া উচিত, কিন্তু তা তো হয় না। তার অর্থ কেন? তার আনসার হচ্ছে এই যে নন ভোলাটাইল অ্যাসিড গুলো আমার ব্লাডে গিয়ে মিশ্রিত হচ্ছে, এরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটা সময় কোথায় যায়? কিডনিতে যায়, এবং কিডনির মাধ্যমে এই অ্যাসিড গুলা আমার ইউরিনের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়। অর্থাৎ নন ভোলাটাইল অ্যাসিড গুলাকে আমি লাংসের মাধ্যমে বডি থেকে বের করতে না পারলেও ঠিকই কিডনির মাধ্যমে বের করতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমার মেটাবলিজমে নন ভোলাটাইল অ্যাসিড প্রোডাকশন হয় 40 মিলিমোল। তাহলে আমরা বলেছিলাম দুইটা প্রসেসের মাধ্যমে তৈরি হয়, একটা হচ্ছে মেটাবলিজম আর একটা হচ্ছে গাট। সো আমরা একটু গাটে আসেন। গাটে যে জিনিসটা হয় আমরা জানি গাটে অনেক কিছু অ্যাবজর্ব হয়, আবার অনেক কিছু সিক্রেশন হয়। তো মনে রাখতে হবে আমাদের বডিতে স্পেশালি গাটে অ্যাসিড বেস এক্সচেঞ্জ হয়, অর্থাৎ গাট কিছু পরিমাণ অ্যাসিড অ্যাবজর্পশন করে, আবার কিছু পরিমাণ বেসকে সিক্রেট করে দেয়, এবং এই অ্যাসিড বেসগুলা একটার বিনিময়ে কি হয়? এক্সচেঞ্জ হয়। অর্থাৎ গাটের কাজ হচ্ছে অ্যাসিড বেসগুলোকে এক্সচেঞ্জ করা, এবং ডেইলি
ডেইলি একটা সুস্থ অ্যাডাল্ট মানুষের গার্ড কতটুকু পরিমাণ অ্যাসিডকে এক্সচেঞ্জ করে বা কতটুকু পরিমাণ অ্যাসিডকে সে অ্যাবজর্ব করে, কতটুকু? মাত্র 30 মিলিমোল। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে গাটের মাধ্যমে যে অ্যাসিডগুলো আমার অ্যাবজর্পশন হচ্ছে তারা কিন্তু ভলাটাইল অ্যাসিড নয়, তারা অবশ্যই নন ভলাটাইল অ্যাসিড। তাহলে এই অ্যাসিডগুলোকেও কিন্তু আপনি লাংসের মাধ্যমে বের করতে পারতেছেন না। তাহলে আলটিমেটলি অ্যাসিডগুলো কোথায় গিয়ে যোগ হচ্ছে? ব্লাডে। এবং ব্লাডে গিয়ে আলটিমেটলি সেটা কই যাবে? কিডনিতে। অর্থাৎ নন ভলাটাইল অ্যাসিড যে প্রোডাকশন হচ্ছে, এখানে 40 মিলিমোল, এখানে 30 মিলিমোল, টোটাল 70 মিলিমোল। এই অ্যাসিড গুলাকে আপনি লাংসের মাধ্যমে এক্সপিরেশন করতে না পারলেও আপনার কিডনি ঠিকই কি করতে পারে? এক্সপিরেশন করতে পারে, সরি কি করতে পারে? সিক্রেশন করতে পারে, মানে বের করে দিতে পারে। তাহলে আমরা বুঝতেছি যে আমাদের বডিতে তাহলে দুই ধরনের অ্যাসিড আমরা পাচ্ছি, ভলাটাইল অ্যাসিড এবং নন ভলাটাইল অ্যাসিড। কিন্তু খেয়াল করে দেখেন কোন অ্যাসিডটা বেশি গুরুত্বপূর্ণ কাজ করতেছে বা কোন অ্যাসিডটা আপনার ব্লাড পিএইচ গুলাকে বেশি ইনফ্লুয়েন্স করতেছে, ভলাটাইল অথবা নন ভলাটাইল? অবশ্যই নন ভলাটাইল, বিকজ ভলাটাইল অ্যাসিড গুলা সিম্পলি আমার লাংস দিয়ে এক্সপিরিয়েট হয়ে যাচ্ছে, সো ওগুলো আমার ব্লাড পিএইচ কে তেমন ইনফ্লুয়েন্স করতেছে না। ব্লাডের পিএইচ কে বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করতেছে এই নন ভলাটাইল অ্যাসিড গুলাকে। তাহলে এই নন ভলাটাইল অ্যাসিড গুলাকে কে বের করে দিচ্ছে বডি থেকে? কিডনি। এই জন্য অ্যাসিড বেস মেটাবলিজমে বা অ্যাসিড বেস রেগুলেশনে কিডনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমরা বুঝলাম, এটা হচ্ছে অ্যাসিডের কাহিনী, এটা হচ্ছে অ্যাসিডের কাহিনী। এবার একটু বোঝার ট্রাই করি। ডেইলি আপনার বডিতে প্রচুর পরিমাণ বাইকার্বনেট প্রোডাকশন হয় এবং এই বাইকার্বনেট গুলো কিন্তু বাইকার্বনেট বাফারের একটা পার্টস। ঠিক আছে, তাহলে এই যে বাইকার্বনেট গুলো প্রোডাকশন হয়, কি আপনার এই নন ভলাটাইল অ্যাসিড গুলা যেভাবে আপনার কিডনি দিয়ে বের হওয়ার ট্রাই করে, ঠিক একইভাবে কিন্তু বাইকার্বনেট গুলাও কিন্তু কিডনিতে গিয়ে কি হয়? ফিল্টার হয়। তাহলে এই বাইকার্বনেট গুলা যদি ওই অ্যাসিড গুলোর মতো আপনার ইউরিন দিয়ে বের হয়ে যায়, তাহলে কি প্রবলেম হবে? তাহলে প্রবলেম হবে এটাই যে আপনার বাফার আপনি লস করলেন। আর বাফার যদি আপনি লুজ করেন তাহলে কি হবে? আপনার অ্যাসিড বেসের যে পিএইচটা আছে, আপনার ব্লাডের যে পিএইচ 7.4, এটা কখনোই প্রপারলি কন্ট্রোল হবে না। তাহলে আপনি কখনোই চাবেন না যে আপনার বাফারের পার্টস লস হোক, বিকজ আমি আগেই বলেছি আপনার বাফারের পার্টস কারা? বাইকার্বনেট ইজ আ বাফার সলিউশন। বাইকার্বনেট HCO3/H2SCO3, দিস ইজ দ্য বাফার। সো আপনি কখনোই চাবেন না আপনার বাফারকে লস করতে, বিকজ আপনি যদি বাফার লস করে ফেলেন তাহলে আপনার ব্লাডের পিএইচ কখনোই 7.4 এ কন্ট্রোল থাকবে না। তাহলে আপনি সবসময় চাবেন এই বাইকার্বনেট গুলাকে লস না করতে। কিন্তু আমি বলেছি বাইকার্বনেট গুলো অবশ্যই এই অ্যাসিড গুলোর মতো ফিল্টার হয় বাই দ্য কিডনি। তাহলে কি করতে হবে? এই ফিল্টার্ড বাইকার্বনেট গুলাকে পুনরায় রিঅ্যাবজর্পশন করতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে আপনার কিডনিতে যে পরিমাণ বাইকার্বনেট ফিল্টার হয় ঠিক ততটুকু পরিমাণ বাইকার্বনেট পুনরায় রিঅ্যাবজর্ব হয়। তো অর্থাৎ কোন পরিমাণ বাইকার্বনেট আপনার ইউরিন দিয়ে কখনোই লস হয় না স্বাভাবিক অবস্থায়। আমি স্বাভাবিক আছি, আমরা এখন অ্যাবনরমালে যাই নাই, আমি অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস কন্ডিশনে নাই, আমি স্বাভাবিক কন্ডিশনে কেন বলতেছি? যার বডি স্বাভাবিকভাবে চলতেছে, যার বডিতে কোনো অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস নেই। ওকে, এটা কি ডিস্টার্ব করতেছে? কাজ করতেছে না কেন আমার ফোনটা? ল্যাপটপ ফোনটা করতেছে। ক্লিয়ার? সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই বাফার গুলা আমি লস করতে চাচ্ছি না। তাহলে দেখেন ডেইলি কতটুকু বাইকার্বনেট ফিল্টার হয়? 4320 মিলিমোল বাইকার্বনেট ডেইলি ফিল্টার হয় এবং এই এতটুকু পরিমাণ বাইকার্বনেট পুনরায় কি হয়? রিঅ্যাবজর্পশন হয়। ঠিক আছে, এখন তাহলে আমি বুঝলাম যে আমার 15,000 মিলিমোল কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয় মেটাবলিজমের মাধ্যমে, যেটা আমার লাংস দিয়ে বের হয়ে যায়। আমার 40 মিলিমোল নন ভলাটাইল অ্যাসিড প্রোডাকশন হয় মেটাবলিজমের মাধ্যমে এবং 30 মিলিমোল নন ভলাটাইল অ্যাসিড প্রোডাকশন হয় গাটের মাধ্যমে। টোটাল 70 মিলিমোল নন ভলাটাইল অ্যাসিড আমার বডিতে ডেইলি প্রোডাকশন হয় এভারেজ, যেটা আমার ব্লাডে চলে আসে, কিন্তু আলটিমেটলি সেটা ব্লাড থেকে কোথায় চলে আসে? আমার কিডনিতে চলে আসে এবং কিডনি ঠিকই এতটুকু পরিমাণ বাইকার্বনেট কি করে? সরি, নন ভলাটাইল অ্যাসিড কি করে? লস করে। তাহলে 70 মিলিমোল নন ভলাটাইল অ্যাসিড ডেইলি আপনার কিডনি দিয়ে কি হয়? ইউরিনের মাধ্যমে লস হয়। দেখেন এই যে 70 মিলিমোল
নন ভলাটাইল অ্যাসিড লস থ্রু দ্য ইউরিন। এবং মজার কথা হচ্ছে যে আপনার বডিতে যতটুকু পরিমাণ বাইকার্বনেট ফিল্টার হয় ঠিক ততটুকু পরিমাণ বাইকার্বনেট পুনরায় কি হয়, রিঅ্যাবজর্পশন হয়। তার অর্থ হচ্ছে বাইকার্বনেট কখনোই লস হয় না, যতটুকু বাইকার্বনেট ফিল্টার হবে ঠিক ততটুকু বাইকার্বনেট অ্যাবজর্পশন হয়ে যাবে, রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে ডেইলি আপনাকে কিছু পরিমাণ বাইকার্বনেট লস হবে, কিন্তু কোথা দিয়ে, সেটা কিন্তু আপনার ইউরিন দিয়ে নয়, সেটা লস হবে আপনার কি জিআইটি দিয়ে অথবা আপনার বাফার প্রসেসে, বিকজ আমরা জানি বাফারে আপনার বাইকার্বনেট কাজ করে। হ্যাঁ, তাহলে কিছু পরিমাণ বাইকার্বনেট ঠিকই আপনার বডি থেকে লস হচ্ছে, যেটা অন্য কোনো মাধ্যমের মাধ্যমে, ইউরিন দিয়ে নয়, অন্য কোনো মাধ্যমে। তাহলে মনে রাখতে হবে কিডনি যখন 70 মিলিমোল নন ভলাটাইল অ্যাসিড লস করে ঠিক সমপরিমাণ নিউ বাইকার্বনেট সে প্রোডাকশন করে, যাতে করে কখনোই বাইকার্বনেটের পরিমাণ কমে না যায়। তাহলে সিম্পল বিষয়টা কি দাঁড়ালো, সিম্পল বিষয়টা এটাই দাঁড়ালো যে আপনার বডিতে ভলাটাইল অ্যাসিড পাচ্ছি, যেটা তৈরি হচ্ছে 15,000, সেটা আমার লাংস দিয়ে বের হয়ে যাচ্ছে। সো এটা আমাকে কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে না স্বাভাবিক অবস্থায়। আপনার বডিতে টোটাল নন ভলাটাইল অ্যাসিড প্রোডাকশন হচ্ছে 70 মিলিমোল, যেটা আপনার ইউরিন দিয়ে পাস হয়ে যাচ্ছে। আপনার বডিতে কিডনি দিয়ে ফিল্টার হচ্ছে প্রায় 4,000 বাইকার্বনেট মিলিমোল, 4,000 বাইকার্বনেট, যেটা পুনরায় রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। কিন্তু বিভিন্ন সিস্টেমের মাধ্যমে অথবা গাটে কিছু পরিমাণ বাইকার্বনেট ঠিকই লস হয়, কিন্তু আপনি কখনোই চান না যে এতটুকু পরিমাণ বাইকার্বনেট লস হওয়ার জন্য। এই জন্য কিডনি কি করে, সে যখন 70 মিলিমোল নন ভলাটাইল অ্যাসিড ইউরিন দিয়ে লস করে ঠিক তখনই ততটুকু পরিমাণ, মানে ঠিক 70 মিলিমোল পরিমাণ বাইকার্বনেট নতুন করে তৈরি করে, ঠিক আছে, যাতে করে অল্প পরিমাণ যে বাইকার্বনেট গুলা লস হয়েছিল সেগুলাও যাতে করে কভার আপ দেওয়া যায়। একটু দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলেন, কি বলছেন? হ্যালো, কথা বলে না, বুঝতেছি না কথা শুনে, যাক সমস্যা নেই, ভুলে ফোন করছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি কি পাচ্ছি, তাহলে আমরা বললাম কি আমাদের ভলাটাইল অ্যাসিড, আমি কি আপনি কি বুঝতে পারছি বিষয়টা? তাহলে একটা কথা এখানে এক্সট্রা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে নিউ বাইকার্বনেট প্রোডাকশন হচ্ছে। এখানে প্রতিদিন আমাদের বডি থেকে নিউ বাইকার্বনেট প্রোডাকশন হচ্ছে কতটুকু, যতটুকু নন ভলাটাইল লস হবে ঠিক ততটুকু নিউ বাইকার্বনেট প্রোডাকশন হবে। এই নিউ বাইকার্বনেট কেন প্রোডাকশন হয়, যাতে করে বিভিন্ন থ্রুতে যে বাইকার্বনেট গুলো লস হয়, হ্যাঁ, সেই লস গুলাকে কভার আপ দেওয়া যায়। এবং বাইকার্বনেট ইজ দ্য পার্টস অফ বাইকার্বনেট বাফার। সো বাইকার্বনেট যদি এটা বাফার হিসেবে কাজ করে আমাদের বডিতে, ঠিক আছে। সো আমরা নতুন করে কি করি, 70 মিলিমোল বাইকার্বনেট রেডি প্রোডাকশন করি। আর যেটা রিঅ্যাবজর্পশন হয়, যেটা ফিল্টার হয়, সেটা তো আমাদের পার্টসের অংশ, এটা কখনোই লস হয় না, ঘুরতে থাকে। আর কিছু যে লস হয় এদিক সেদিকে, সেগুলোকে আমি কি করি, এটা দিয়ে কভার আপ করি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা। সো আমরা আশা করি বুঝতে পারছেন। কেউ যদি না বুঝেন ভাইকে কোশ্চেন করিয়েন। আমার মনে নেটে ডিস্টার্ব করতেছে প্রচন্ড আজকে, আমার যাই না কতটুকু ডিস্টার্ব করতেছে কিনা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কথা কি ক্লিয়ার? একটু জানান তো ভাইকে একটু কষ্ট করে, কথা ক্লিয়ার কিনা। আমার নেটে প্রচন্ড ডিস্টার্ব করতেছে ভাই, বুঝতেছি না। একটু ভাইকে জানা, ঠিক আছে, নেট আমার কথা ক্লিয়ার কিনা। যতটুকু যতটুকু নন ভলাটাইল অ্যাসিড লস হবে ঠিক ততটুকু নিউ বাইকার্বনেট প্রোডাকশন হবে। যদি আপনার নন ভলাটাইল অ্যাসিড লস হয় 60 মিলিমোল, তাহলে যদি এটা লস হয় তাহলে ঠিক ততটুকু 60 মিলিমোল বাইকার্বনেট নিউ প্রোডাকশন হবে। এটা নির্ভরশীল এটার উপরে, যতটুকু হাইড্রোজেন লস হবে ঠিক ততটুকু নিউ বাইকার্বনেট প্রোডাকশন হবে। এটা রুলস, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি নাকি? আশা করি বুঝতে পারছি। যদি না বুঝেন ভাইকে আবার পরে কোশ্চেন করেন, সমস্যা নেই, ভাই বলে দেবে। সো তাহলে আমাদের মোটামুটি আমরা বুঝলাম যে কোথা থেকে কোনটা তৈরি হয় এবং কোথায় কি কোনটা লস হয়, এটা আমরা অ্যাটলিস্ট বুঝছি। তো এখন আসি দেখবো, তা আমাদের এখন মোটামুটি এটা নিয়ে কোনো কথাবার্তা নাই, বিকজ এটা আমাদের কভার আপ, এটা নিয়ে কোনো কথা নাই, এটা সিম্পল, এটা যা তৈরি হচ্ছে সেটা লস হচ্ছে, এটা বাদ। আমরা আমরা কিন্তু নর্মালে আছে, আমরা অ্যাবনর্মালি নাই, অ্যাবনর্মাল পরে কথা, আমরা নর্মাল বুঝবো, ঠিক আছে।
তাহলে আমাদের মোটামুটি এখন কাহিনী কোনটা? এই জায়গাটা আমাদের এখন কাহিনী। এই জায়গাটা কি কাহিনী? এখানে আমরা কি কি দেখবো? আসেন দেখি, কি কি দেখি আসেন। আমরা দেখব যে কিভাবে এটা লস হয়, মানে কিভাবে আমার 70 মিলি মোল হাইড্রোজেন প্রতিদিন লস হয়, এটা আমি দেখবো এখন। প্লাস কিভাবে আমার প্রতিদিন 70 মিলিমোল মানে যতটুকু লস হচ্ছে ঠিক ততটুকু পরিমাণ বাইকার্বনেট ডেইলি নতুন করে নিউলি প্রোডাকশন হয় সেটা দেখবো আমরা। তাহলে আমাদের এখন কি দেখতে হবে? এটা কিভাবে লস হয় সেটা দেখবো, আর এটা কিভাবে ডেইলি অ্যাবজর্ব মানে তৈরি হয় সেটাও দেখবো। ঠিক আছে, আসেন দেখি আমরা একটু। প্লাস আমরা দেখবো যে আমাদের এই যে রিঅ্যাবজর্পশন যেটা ফিল্টার হচ্ছে সেটা কিভাবে রিঅ্যাবজর্পশন হচ্ছে, অর্থাৎ 4320 মিলিমোল বাইকার্বনেট যে প্রতিদিন ফিল্টার হচ্ছে সেটা পুনরায় কিভাবে রিঅ্যাবজর্পশন হয় সেটা আমরা দেখবো। আসেন ওকে, সো আমরা এখন আসেন ক্লিয়ার করি। সো রোল অফ কিডনি, তাহলে কিডনি কি করে একটু খেয়াল, আমি এইটা আগে দেখেন, এই জিনিসটা আগে দেখেন, তারপর পরে জিনিস পরে। হোয়াট আর দ্য রোল অফ কিডনি? কিডনি কি করে? সিম্পলি ওয়ানটা দেখেন, এটা হচ্ছে ইউরিন, এটা হচ্ছে ব্লাড। কিডনি যে কাজটা করে সে ব্লাড থেকে হাইড্রোজেন লস করে ইউরিন দিয়ে, এবং যে বাইকার্বনেট গুলা আমার ফিল্টার হয়ে আমার টিউবিউলসে আসে, সেই বাইকার্বনেট গুলাকে পুনরায় রিঅ্যাবজর্ব করে। তাহলে রোল অফ কিডনি যদি বলি, সিম্পলি আনসার হচ্ছে দুইটা। এক, কিডনি হাইড্রোজেন প্লাস লস করতে সাহায্য করে। দুই, কিডনি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে। তাহলে এক দিক দিয়ে কিডনি হাইড্রোজেন প্লাস লস করতেছে, অন্য দিক দিয়ে কিডনি বাইকার্বনেট আয়নগুলাকে রিঅ্যাবজর্পশন করতেছে। দিস ইজ দ্য টু মেইন ফাংশন অফ দ্য কিডনি। ওকে, এখন একটু দেখি আমরা কোন কোন জায়গায় এই বাইকার্বনেট গুলা মূলত রিঅ্যাবজর্পশন হয়। আমরা সবাই জানি যে কিডনির মধ্যে দুইটা পার্টস, একটা হচ্ছে কর্পাসেল আর এটা হচ্ছে টিউবিউলস, এবং আমরা এটাও জানি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টিউবিউলস গুলাই মূলত কি করে রিঅ্যাবজর্পশন বা সিক্রেশনের জন্য দায়ী। তাহলে আমরা জানি যে আমাদের টিউবিউলস এর পার্ট চারটা, একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস, একটা হচ্ছে লুপ অফ হেনলি, একটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস, আর একটা হচ্ছে কালেক্টিং টিউবিউলস অর কালেক্টিং ডাক্ট, হোয়াটএভার যা বলেন, এবং লাস্ট পার্ট হচ্ছে ইউরিন। আপনি খেয়াল করে দেখেন রেনাল রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট 100% যে বাইকার্বনেট, আমি যদি 100% ধরি বাইকার্বনেটের পরিমাণ 100% যদি চিন্তা করি, তার 80% বাইকার্বনেট, তার 80% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস আছে। ওকে, এবং তার 10% রিঅ্যাবজর্পশন হয় লুপ অফ হেনলিতে, 6% রিঅ্যাবজর্পশন হয় ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে, 4% রিঅ্যাবজর্পশন হয় কালেক্টিং টিউবিউলসে, এবং 0% লস হয় থ্রু দ্য ইউরিন দিয়ে। অর্থাৎ 100% বাইকার্বনেট যেটা ফিল্টার হবে, ঠিক 100% বাইকার্বনেট পুনরায় রিঅ্যাবজর্পশন হবে। তাহলে কিডনির কাজ হাইড্রোজেনকে লস করা, 2 নাম্বার বাইকার্বনেটকে রিঅ্যাবজর্পশন করা, এবং নিউলি নতুন কিছু বাইকার্বনেট প্রোডাকশন করা। সো দিস ইজ দ্য থ্রি ফাংশন। ওয়ান ফাংশন ইজ বাইকার্বনেট লস করা, টু ফাংশন হচ্ছে যেটা ফিল্টার হচ্ছে সেটাকে রিঅ্যাবজর্পশন করা বাইকার্বনেট, এবং 3 নাম্বার হচ্ছে যতটুকু হাইড্রোজেন সে লস করবে ঠিক ততটুকু পরিমাণ বাইকার্বনেটকে সে নতুন করে প্রোডাকশন করবে। আমরা এই প্রত্যেকটা দেখব ইনশাআল্লাহ। সো দেখেন এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস। অনেক কিছু দেখা যাচ্ছে, আপনাকে টেনশন করার কিছু নেই ভাই, আপনাকে ধরে ধরে বুঝাবো এগুলা, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস। তো আমরা প্রথমে কি দেখবো? আমরা প্রথমে দেখবো যে আমাদের ডেইলি যে বাইকার্বনেটলা, আমাদের ডেইলি যে বাইকার্বনেট তৈরি হয়, ওকে, এই ডেইলি বাইকার্বনেট যে ফিল্টার হয় সেই বাইকার্বনেট গুলো কিভাবে রিঅ্যাবজর্পশন হয় সেটা আমরা আগে দেখবো, ঠিক আছে? তারপর আমরা হাইড্রোজেন লস করব এবং নতুন করে বাইকার্বনেট প্রোডাকশন করব। তিনটা কাজ আমি বলেছি। আমার কিডনির টোটাল ফাংশন কয়টা? কেউ না বুঝলে আগে কোশ্চেন করে লজ্জা পায় না। হ্যাঁ, আমি বলেছি আমার কিডনি টোটাল তিনটা কাজ। এক নম্বর হচ্ছে ফিল্টার্ড বাইকার্বনেট গুলাকে রিঅ্যাবজর্পশন করা, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে
H প্লাস কে লস করা, কি H প্লাস নন ভোলাটাইল। আর 3 নম্বর হচ্ছে যতটুকু যতটুকু H প্লাস সে লস করবে ঠিক ততটুকু নতুন করে বাইকার্বনেট সে প্রোডাকশন করবে। এই তিনটে যদি মনে রাখতে পারেন তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা কি বুঝতেছেন? না বুঝলে আপনারা ক্লাস করেন না, ক্লাস না করলে ভাই মজা লাগে না, ক্লাস করেন। হ্যাঁ, ডিস্টার্ব করতেছে কেন? নিউ তো যেগুলো ফিল্টার হবে সেগুলো রিঅ্যাবজর্পশন হবে, আর নতুন করে কিছু প্রোডাকশন হবে। কতটুকু? যতটুকু হাইড্রোজেন লস হবে ঠিক ততটুকু নতুন করে বাইকার্বনেট প্রোডাকশন হবে। এটা কেন হবে? কারণ আপনার বডিতে তো আর অনেক প্রসেস হয় এবং বিভিন্ন প্রসেসে কিন্তু বাইকার্বনেট কিছুটা লস হয়, যেমন গাটে দিয়ে লস হয়, হ্যাঁ, বাফার করার সময় লস হয়, হ্যাঁ, অথবা সেলের প্রয়োজন হয়। অনেক কিছু কারণে কিন্তু কিছু বাইকার্বনেট লস হয়। এই যে বাইকার্বনেট যেগুলো লস হয় সেগুলো যাতে করে আমি কাভার আপ দিতে পারি, মানে ওগুলাকে যাতে করে ফিল আপ করতে পারি, ওই ফিল আপ করার জন্যই আমি কি করি, নতুন করে কিছু বাইকার্বনেট প্রোডাকশন করি। সেটা কতটুকু পরিমাণ? যতটুকু H প্লাস লস করি ঠিক ততটুকু পরিমাণ বাইকার্বনেট প্রোডাকশন করি। আর যেটা নর্মালি থাকে, কতটুকু নর্মালি থাকে? 4320, জাস্ট অ্যাপ্রক্সিমেট। এটা তো রিঅ্যাবজর্পশন ফিল্টার হচ্ছে, সেটাকে আমি পুনরায় রিঅ্যাবজর্পশন করতেছি, এটাকে আমি ফিক্সড আপ রাখি। এটা আমার ডেপোজিট, আর এটা হচ্ছে আমার প্রয়োজনের জন্য প্রোডাকশন। ঠিক আছে, ক্লিয়ার এবার? ওকে, সো এখন একটু আসেন, এটা আমরা ভালো দেখেন। সো দিস ইজ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব ডেইলি, হ্যাঁ, 4320 মিলিমোল বাইকার্বনেট যে ফিল্টার হয় এগুলো পুনরায় কিভাবে রিঅ্যাবজর্পশন হয় সেটা দেখবো আমরা। ঠিক আছে, এগুলো পুনরায় কিভাবে রিঅ্যাবজর্পশন হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আসেন দেখেন, দিস ইজ দ্য ফিল্টার্ড বাইকার্বনেট। তো আমি ধরে নিচ্ছি এখানে কতটুকু আছে, 4320 মিলিমোল। ওকে, সো এখানে কতটুকু আছে, 4320 মিলিমোল। ওকে, আচ্ছা, সো 4320 মিলিমোল আমার কি হচ্ছে, বাইকার্বনেট ফিল্টার হচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য টিউবিউলস। এটা হচ্ছে টিউবিউলস। দেখেন এই যে হলুদ কালারটা হচ্ছে টিউবিউলস, আর রেড কালারটা হচ্ছে আমার ব্লাড ব্লাড ভেসেল, আর এই যে এটা হচ্ছে সেল। হ্যাঁ, এটা কি সেল? আমরা আপাতত যে সেলটা কথা বলতেছি এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। দেখেন এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস এর সেল। সো দিস ইজ দ্য সেল অফ পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস এর সেল। এটাকে আমরা বলি অ্যাপিকাল সারফেস অর লুমিনাল সারফেস, আর এটাকে আমরা বলি ব্যাজোল্যাটারাল সারফেস। ওকে, তো আমরা দেখেন কি, এটা হচ্ছে আমার টিউবিউলস, এটা হচ্ছে আমার ব্লাড ভেসেল। এখন আসেন, সো দিস ইজ দ্য ফিল্টার্ড বাইকার্বনেট। কতটুকু পরিমাণ? 4320 মিলিমোল বাইকার্বনেট, যেটা আমার ফিল্টার হচ্ছে। এবার আসেন, এই যে আমার অ্যাপিকাল সারফেসে একটা স্পেশাল ট্রান্সপোর্টার আছে। যারা অলরেডি ফিজিওলজি ক্লাসটা করেছেন অলরেডি, এগুলো আপনাদের এখন আপনাদের বিষয়গুলো মনে রাখা উচিত। হ্যাঁ, যারা ক্লাসগুলো করেছেন তাদের জন্য, তারা কিন্তু জানেন। সো তারা কিন্তু এখন এখানে রিভাইজ করবেন। আসেন, সো দিস ইজ দ্য ট্রান্সপোর্টার, ইট ইজ দ্য ক্যারিয়ার প্রোটিন। নামটা কি দেখেন তো, NHE3 ক্যারিয়ার প্রোটিন। হোয়াট ইজ দিস ফুল মিনিং? সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার। এক্সচেঞ্জার অপর নাম হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট সিস্টেম অথবা অ্যান্টিপোর্ট। তাহলে এটা হচ্ছে এমন একটা ট্রান্সপোর্টার, এমন একটা প্রোটিন যে কি ট্রান্সপোর্ট করে হাইড্রোজেন এবং সোডিয়াম একই দিকে নাকি ভিন্ন দিকে? ভিন্ন দিকে। তাহলে ও কি সিম্পোর্ট নাকি অ্যান্টিপোর্ট? ইট ইজ অ্যান্টিপোর্ট, অপর নেম কাউন্টার ট্রান্সপোর্ট, অপর নেম এক্সচেঞ্জার। সো দিস ইজ কল্ড সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার নং 3। সে কি করে? সে সোডিয়াম গুলাকে ইউরিন থেকে সেলের মধ্যে প্রবেশ করায়, সোডিয়াম গুলাকে রিঅ্যাবজর্ব করে এবং কিছু পরিমাণ হাইড্রোজেন সে লস করে। তাহলে একটা সোডিয়াম প্রবেশ করে, তার বিনিময়ে একটা হাইড্রোজেন লস হয়। ওকে, এটা সেম কেন হয়, যে কি পরিমাণ হাইড্রোজেন লস হয়, কি পরিমাণ সেম পরিমাণ কেন বাইকার্বনেট প্রোডাকশন হয় সেটা আমরা দেখব। সেটা আমরা এখনই দেখব যে কেন সেম হয়। হ্যাঁ, আর কেন নিউলি প্রোডাকশনে কি বললাম,
যে আপনার বডিতে বিভিন্ন মেটাবলিজম হচ্ছে না, আপনার বডি কি শুধুমাত্র এগুলো হচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে না, অনেক কিছু প্রোডাকশন হচ্ছে, বাফার হচ্ছে, গাটে কাহিনী হচ্ছে, অনেক কিছু করতে গিয়ে যেমন আমরা যখন হাগুমুতো করি, হ্যাঁ ফিসিস করি, পায়খানার সময় তো পানি বের হয়, আমি যখন তাহলে পায়খানার সময় যখন পানি মানে পায়খানা তো আর শুধু সলিড ম্যাটেরিয়াল না, তার মধ্যে তো কিছু ওয়াটার কন্টেন্টও আছে, তো ওই ওয়াটার কন্টেন্ট কি শুধু ওয়াটার না, ওই ওয়াটার কন্টেন্টে কিন্তু কি থাকে, সোডিয়াম থাকে, বাইকার্বনেট থাকে, তাহলে কিছু বাইকার্বনেট কিন্তু আমার হাগুমুতো দিয়ে লস হয়, কিছু বাইকার্বনেট আমার ভমিটিং দিয়ে লস হয়, কিছু বাইকার্বনেট আমার সোয়েটিং দিয়ে লস হয় খুবই কম, হ্যাঁ কিছু বাইকার্বনেট শেডিং দিয়ে লস হয়, আমরা বলি শেডিং মানে কি, যে আমার গার্ডের সেলগুলো শেড করে, মানে পুরাতন সেলগুলো নষ্ট হয়ে ঝরে পড়ে আর নতুন সেল প্রোডাকশন হয়, তাহলে যখন নতুন পুরাতন সেলগুলো ঝরে পড়ে তখন তার মধ্যে বাইকার্বনেট থাকে, সেগুলো লস হয়, তাহলে এইভাবে প্রতিদিন কিছু পরিমাণ বাইকার্বনেট আমার লস হয়, ঠিক আছে, তাহলে আপনি 4320 মিলিমোল যে বাইকার্বনেটটা আপনার বডিতে আছে সেগুলো তো ফিল্টার হয়ে রিঅ্যাবজর্পশন হচ্ছে, তো এখান থেকে যদি প্রতিদিন আমার 10 করে লস হয় তাহলে এটা আস্তে আস্তে কমবে না, আপনি কি কমাইতে চান, কমাইলে কি হবে, তাহলে ও বাফারটা করতে পারবে না, তাহলে যাতে করে ওই বিষয়টাকে যেটা কমে যাচ্ছে, যেটা অন্যান্য জায়গায় লস হচ্ছে, ওই লসটাকে আমি যাতে করে কভার আপ দিতে পারি, সেই জন্য কি হয়, নতুন করে কিছু বাইকার্বনেট আমার কিডনি দিয়ে প্রোডাকশন হয়, কিন্তু এই প্রোডাকশনটা নির্ভরশীল কার উপরে, হাইড্রোজেনের উপরে, যতটুকু পরিমাণ হাইড্রোজেন লস হোক ঠিক ততটুকু পরিমাণ বাইকার্বনেট আমার তৈরি হয়, এটা কেন হয় সেটা আমরা এখন দেখবো ইনশাআল্লাহ, ওকে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ তোফাইল, তোফাইল ভাইয়া আপনার কোশ্চেন ক্লিয়ার, দিবিয়া দেবনাথ ভাই আপনার কোশ্চেন ক্লিয়ার, আর কেউ কোশ্চেন করছে, হ্যাঁ নাফিজ নাজিফা আপু আপু আপনার কোশ্চেনও ক্লিয়ার, ঠিক আছে আমি আনসার দিয়ে ফেলেছি, ওকে। সো এখন আসেন দেখেন, সো কি হচ্ছে, এটা ফিল্টার বাইকার্বনেট 4320 মিলিমোল বাইকার্বনেট, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার, একটা সোডিয়াম ঢুকলো আর তার বিনিময়ে একটা হাইড্রোজেন লস হইলো। এই কোশ্চেনে আকিব, এই কোশ্চেন আনসার আমি এখন দিব না, যদিও এটার জন্য আপনাকে বুঝতে হবে দিস ইজ দা, আমি জানি না আপনি অবশ্যই আপনারা ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার জানে, সম্ভবত ফার্স্ট ইয়ার আপনারা, সো দিস ইজ দা সেকেন্ডারি ট্রান্সপোর্ট সিস্টেম, আপনারা যারা ফিজিওলজি ক্লাস করছেন তারা এখন অলরেডি জানেন, তাদের বোঝা উচিত, সো দিস ইজ দা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম, আমরা জানি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমে এটিপির কোনো প্রয়োজন নাই, ইট ইজ ডিপেন্ডেন্ট অন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। আমার কথা কি ক্লিয়ার, ডিস্টার্ব করতেছে, আমি বুঝতেছি না আসলে, প্রচুর ডিস্টার্ব করতেছে এটা। এটা নির্ভর করে কার উপরে, প্রাইমারির উপরে, ফার্স্ট ডিগ্রি 1 ডিগ্রির উপরে, ওকে, এই যে 1 ডিগ্রি সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটা কিভাবে কাজ করে, এটিপি নিয়ে কাজ করে, দিস ইজ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প, দেখা যাচ্ছে না লেখার জন্য, সো দিস ইজ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প, যার উপরে এটা কাজ করে, এটা আমি আপাতত বলতে চাচ্ছি না, আপাতত দরকার নেই, ওইটা আমরা ইনশাআল্লাহ যদি কখনো আমি পড়াবো ইনশাআল্লাহ। তো যাই হোক আমরা একটু খেয়াল করে দেখেন, সো দিস ইজ দ্য সেকেন্ডারি ট্রান্সপোর্ট সিস্টেম, এটা একটা প্রোটিন যেখানে কোনো এটিপি প্রয়োজন নাই, সরাসরি দরকার নাই, পরোক্ষভাবে দরকার আছে, এই যে পরোক্ষ হচ্ছে এটা, ওকে হোয়াটএভার। তো দেখেন কি হচ্ছে আমার, দেখেন কি হচ্ছে যে আমার হাইড্রোজেন লস হচ্ছে আর তার বিনিময়ে একটা করে সোডিয়াম গেইন হচ্ছে, তাহলে এই যে হাইড্রোজেন লস হচ্ছে ও কি করতেছে, বাইকার্বনের সঙ্গে বিক্রিয়া করতেছে, তাহলে কি হচ্ছে, বাইকার্বনেট প্লাস হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করলে কি প্রোডাকশন হয়, কার্বনিক অ্যাসিড প্রোডাকশন হয়, এবং আমরা জানি এই বিক্রিয়ার জন্য একটা স্পেশাল এনজাইমের প্রয়োজন যার নাম কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, কিন্তু মনে রাখবেন কিছু কার্বনিক অ্যানহাইড্রেস আছে যারা বাইকার্বনিক অ্যাসিড তৈরি করে, আর কিছু কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম আছে যারা বাইকার্বনিক অ্যাসিড ভাঙতে সাহায্য করে, মানে কিছু আছে কার্বনিক অ্যাসিড প্রোডাকশন করে আর কিছু আছে কার্বনিক অ্যাসিড ব্রেকডাউন করে, তাহলে মনে রাখতে হবে যেটা টাইপ 4 সেটা প্রোডাকশন করে আর যেটা টাইপ 2 সেটা ডিস্ট্রয় করে, তাহলে কি হচ্ছে বাইকার্বনেট এবং H+ এই দুইটা আয়ন যখন এই এনজাইমটা সহজে বিক্রিয়া করে তখন তারা কি প্রোডাকশন করে, কার্বনিক অ্যাসিড প্রোডাকশন করে, সরি উল্টা হয়ে গেছে সরি উল্টা হয়ে গেছে, উল্টা বলে ফেলছি, উল্টা হয়ে গেছে সরি, কার্বনিক অ্যাসিড ভাঙতে সাহায্য করে যেটা সেটা নাম হচ্ছে টাইপ 4, আর প্রোডাকশন করতে যেটা সাহায্য করে সেটা হচ্ছে টাইপ 2, উল্টা করে ফেলছি হোয়াটএভার সমস্যা নেই। সো এটাকে ভাঙতে কার সাহায্য লাগবে, টাইপ 4 এর, হ্যাঁ তাহলে টাইপ 4 কি করবে, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম টাইপ 4 কি করবে, এই কার্বনিক অ্যাসিডকে ব্রেক ডাউন করবে, এবং আমরা জানি কার্বনিক অ্যাসিড ব্রেকডাউন হলে কি তৈরি হয়, ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড, সো ওয়াটার আমরা ইউরিনেটেড পার্টস, সো এর ইউরিন দিয়ে লস হবে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু কার্বন ডাই অক্সাইড ইট ইজ দা লিপিড সলিউবল সাবস্টেন্স, সে লিপিড বাইলেয়ার অথবা প্লাজমা মেমব্রেন ক্রস করার ক্ষমতা আছে, তাহলে ও কি করবে, ইজিলি সে ডিফিউশনের মাধ্যমে কই চলে যাবে,
আমার লুমেন থেকে আমার সেলের ভিতরে চলে যাবে এবং সে যখন সেলের ভিতরে যাবে সেলের মধ্যে অনেক পানি আছে তখন সেখানে অন্য একটা এনজাইম আছে যার নাম কার্বনিক অ্যানহাইড্রেস টাইপ 2 যে কি করবে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করিয়ে কার্বনিক অ্যাসিড প্রোডাকশন করবে সো দিস ইজ দা কার্বনিক অ্যাসিড ঠিক আছে এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে যাবে বিয়োজিত হবে কি তৈরি করবে H+ আয়ন এবং বাইকার্বনেট আয়ন এই H+ আয়নটাই হচ্ছে সেই আয়নটা যেটা আমার সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জারে এক্সচেঞ্জ হয়েছিল আর রয়ে গেল কে বাইকার্বনেট এই বাইকার্বনেটটা কি করবে বেজোল্যাটারাল সারফেসের মাধ্যমে পুনরায় আমার ব্লাডে চলে যাবে অর্থাৎ রিঅ্যাবজর্পশন হচ্ছে তাহলে কি হলো যে বাইকার্বনেট গুলো আমার ফিল্টার হয়েছিল সেই বাইকার্বনেট গুলা ঠিকই আমার কি হয়ে গেল রিঅ্যাবজর্ব হয়ে গেল কাহিনী কি বুঝছেন তাহলে আমি যদি আবার একবার একটু রিমাইন্ড করি পুরাটাকে তাহলে কি হচ্ছে আমার 4320 মিলিমোল বাইকার্বনেট আয়ন প্রতিদিন ফিল্টার হয় ওকে এবং এই আয়নগুলা যখন ফিল্টার হওয়া শুরু করে তখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসের লুমিনাল অর অ্যাপিকাল সারফেসে একটা স্পেশাল এক্সচেঞ্জার আছে যার নাম সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার যে এক্সচেঞ্জারটা কি করে একটা সোডিয়ামকে সেলের মধ্যে প্রবেশ করায় এবং একটা হাইড্রোজেনকে সেল থেকে বের করে দেয় ওকে ইট ইজ দ্য এক্সাম্পল অফ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম যা ডাইরেক্টলি এটিপি ইউজ করে না যেটা ইনডাইরেক্টলি এটিপি ইউজ করে যে এটিপিটা মূলত আসছে কোথা থেকে এই যেখান থেকে ওকে তাহলে কি হলো হাইড্রোজেনটা সেলের বাইরে চলে গেল কি কি করলো এই কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করলো জয়েন করলো করে কি করলো কার্বনিক অ্যাসিড প্রোডাকশন করলো এবং এই যে আমার লুমিনাল সারফেস এই সারফেসে একটা স্পেশাল এনজাইম আছে যার নাম কার্বনিক এনহাইড্রেস এনজাইম টাইপ 4 যার কাজ হচ্ছে কার্বনিক অ্যাসিডকে ব্রেকডাউন করে ফেলা এবং ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার প্রোডাকশন করা ওয়াটার ইউরিনের পার্টস ইউরিনে চলে গেল আর কার্বন ডাই অক্সাইড ইজ দ্য লিপিড সলিবল সাবস্টেন্স যেটা ডিফিউশনের মাধ্যমে আমার সেলের মধ্যে প্রবেশ করলো এবং সেলের ভিতরে অবস্থিত পানির সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যানহাইড্রেস টাইপ 2 এনজাইমের সহায়তায় সে পুনরায় কার্বনিক অ্যাসিড প্রোডাকশন করলো এই কার্বনিক অ্যাসিডটা পুনরায় বিয়োজিত হয়ে কি তৈরি করলো হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোজেন আয়নটা ওই এক্সচেঞ্জার ইউজ হলো আর বাইকার্বনেট আয়নটা পুনরায় কি করলো বেজোল্যাটারাল সারফেসের মাধ্যমে ব্লাডে ব্যাক করলো সো পুনরায় কি হলো রিঅ্যাবজর্পশন হলো ওকে আমাকে নেটে খুব ডিস্টার্ব করতেছে আজকে না প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে আমার আকি ক্লিয়ার তোমার আপনার কোশ্চেন আকি ভাইয়া ওকে কোশ্চেন ক্লিয়ার আশা করি সো দেখেন এখানে একটু এবারে যে বাইকার্বনেট যে অ্যাবজর্ব হচ্ছে এই অ্যাবজর্পশনে দুটো প্রসেস এক নম্বর প্রসেস হচ্ছে 1 আর দুই নম্বর প্রসেস হচ্ছে 2 আমি এখানে একবার লিখছি বিকজ আমার তাহলে অনেক পেজ চলে যেত এক নাম্বারটা প্রসেসটা হয় পিসিটি তে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে আর দুই নাম্বার প্রসেসটা হয় ডিসিটি তে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে তাহলে এক নাম্বারটা হবে পিসিটি তে আর দুই নাম্বারটা হবে মেইনলি ডিসিটি তে অথবা সিটি তে ওকে আচ্ছা তাহলে এক নাম্বারটা কি দেখি তো আমরা দেখেন এখানে কি হচ্ছে ইট ইজ দ্য সেকেন্ডারি ট্রান্সপোর্ট সিস্টেম যেখানে কি হচ্ছে একটা হাইড্রোজেন লস হচ্ছে সরি একটা সোডিয়াম লস হচ্ছে তার মানে একটা সোডিয়াম আমার কি করতেছে সেল থেকে ব্লাডে যাচ্ছে এবং তার সঙ্গে একটা বাইকার্বনেট কি করতেছে সেল থেকে ব্লাডে যাচ্ছে তাহলে ওদের ডিরেকশন কি একই দিকে নাকি অপোজিট দিকে একই দিকে তাহলে দিস ইজ দ্য কোর ট্রান্সপোর্ট সিস্টেম ইট ইজ কল্ড সোডিয়াম বাইকার্বনেট কো ট্রান্সপোর্টার সোডিয়াম বাইকার্বনেট কো ট্রান্সপোর্টার আর যেটা ডিসিডি এবং সিটিতে হয় সেখানে উল্টা কাহিনী হয় সেখানে একটা বাইকার্বনেট আমার ব্লাডে চলে যায় এবং তার বিনিময়ে একটা ক্লোরাইড আমার সেলের মধ্যে প্রবেশ করে সো দিস ইজ দ্য কাউন্টার ট্রান্সপোর্ট সিস্টেম ইট ইজ কল্ড ক্লোরাইড বাইকার্বনেট কাউন্টার ট্রান্সপোর্ট সিস্টেম তাহলে আমার এক নম্বরটা কোথায় হয় মেইনলি পিটিতে মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে আর দুই নম্বরটা কোথায় হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে পাওয়া যায় আবার ঠিক অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেলিতে পাওয়া যায় আবার ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসের মধ্যেও পাওয়া যায় তাহলে এক নাম্বারটা শুধুমাত্র পাওয়া যায় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে আর দুই নাম্বারটা প্রক্সিমালেও পাওয়া যায় লুপ অফ হেনলিতেও পাওয়া যায় এবং ডিস্টালেও পাওয়া যায় ওকে সো আমাদের কি পরিমাণ বাইকার্বনেট যেটা লস হয় সেটা পুনরায় রিঅ্যাবজর্পশন হয়ে গেল তো আমরা প্রথম কাজটা বুঝে গেলাম আমাদের কিডনির প্রথম কাজটা আমাদের কমপ্লিট এখন আসেন দুই নম্বর কাজ
লস অফ অ্যাসিড। কিভাবে অ্যাসিডগুলো লস হয়? দেখেন এই অ্যাসিডগুলো লস হয় কিছু টাইট্রেবল অ্যাসিডের মাধ্যমে, যেমন ফসফেট, ইউরেট, ক্রিয়েটিনিন, ল্যাকটেট এবং পাইরুভেট, যার মধ্যে 4 এবং 5 নাম্বারটা খুবই কম গুরুত্বপূর্ণ, মাইনর রোল পূরণ করে। এগুলো না জানলে হবে আপনাদের আপাতত। এখানে মূলত কাজ করবে ফসফেট। কিভাবে কাজ করে দেখেন, সো দিস ইজ কল মনোহাইড্রোজেন ফসফেট। এই মনোহাইড্রোজেন ফসফেট কি করতেছে দেখা ট্রাই করে। এটা একটা সেল, এটা একটা সেল। এই সেলটা হচ্ছে ডিসিটি সেল, ইট ইজ কল আলফা ইন্টারক্যালেটেড সেল। আর এই সেলটা হচ্ছে পিসিটি সেল। আমি একবার রাখছি আপনাদের বোঝার সুবিধার জন্য। সো দিস ইজ দ্য পিসিটি সেল এন্ড দিস ইজ দ্য ডিসিটি সেল। এখানে কাহিনী একরকম, এখানে কাহিনী একরকম। এখানে হাইড্রোজেন লস হয় একভাবে, এখানে হাইড্রোজেন লস হয় অন্যভাবে। একটু খেয়াল করে দেখে আসেন কিভাবে হাইড্রোজেন লস হয়। আমরা কিন্তু হাইড্রোজেন লস পড়তেছি, এসিড লস। দেখেন কি হচ্ছে, পিসিটিতে যেটা হয় সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সফার কাজ করে। অর্থাৎ একটা সোডিয়াম গেইন হয়, তার বিনিময়ে একটা হাইড্রোজেন লস হয়। এবং এই যে মনোহাইড্রোজেন ফসফেট আছে সেটা এই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে, আমার ফসফেট তৈরি করে। অর্থাৎ দেখেন এখানে দুইটা আয়ন ছিল, এখানে একটা 2 হবে, এখানে 2 হবে, ঠিক আছে, ডাইহাইড্রোজেন হয়ে যাবে। আগে ছিল মনোহাইড্রোজেন ফসফেট, এখন হয়ে গেছে ডাইহাইড্রোজেন ফসফেট। হ্যাঁ, একইভাবে যদি আমি ডিস্টাল কনভার্টিভ অ্যাসিড দিকে তাকাই, দেখেন এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জের নাই। তাহলে এখানে কি আছে, এখানে আছে একটা স্পেশাল ট্রান্সপোর্টার প্রোটিন, একটা স্পেশাল পাম্প, যার নাম হচ্ছে হাইড্রোজেন পাম্প অথবা হাইড্রোজেন এটিপিএস। যার কাজ কি, যার কাজ হচ্ছে হাইড্রোজেন লস করা। তাহলে কি হচ্ছে, সেলের ভিতর থেকে হাইড্রোজেন গুলা কই চলে যাচ্ছে, আমার লুমেনে চলে যাচ্ছে, এবং পুনরায় সে মনোহাইড্রোজেন ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করতেছে, ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি করতেছে। এবং এই ডাইহাইড্রোজেন ফসফেট গুলো কি করতেছে, আলটিমেটলি আমার ইউরিন দিয়ে লস হচ্ছে। ঠিক আছে, আপনি বলতে পারেন যে ভাইয়া এই হাইড্রোজেন গুলো তো এমনি চলে গেলেই হয়, এত ঢং করে মনোহাইড্রোজেন ফসফেটের সঙ্গে বাইন্ড করার প্রয়োজনীয়তা কি? আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো, যদি এই এক্সেসিভ হাইড্রোজেন গুলা সব আমার ইউরিন দিয়ে পাস হইতো, তাহলে ইউরিনের পিএইচ এর মান কি হইতো, অনেক বেশি কি হইতো বলেন তো, ইউরিনের পিএইচ কি হইতো, অনেক বেশি হইতো নাকি অনেক কম হইতো? ফাহামিদা সুলতান আপু, এটিপিটা কোথেকে আসবে? এটিপিটা আসবে প্রাইমারি ট্রান্সপোর্ট সিস্টেম থেকে। আচ্ছা এটা ইনশাআল্লাহ একদিন বুঝিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে, এটা ফিজিওলজির একটা পার্টস, হোয়াটএভার, ইনশাআল্লাহ আপনারা জানেন, আপাতত ধরে নিচ্ছি। আমাকে এটা বলেন যে এখানে যদি আমার এটা না থাকতো, এটা না থাকতো, যদি সরাসরি হাইড্রোজেন গুলা লস হইতো ইউরিন দিয়ে, তাহলে ইউরিনের পিএইচ কেমন হইতো, খুব কম হইতো না খুব বেশি হইতো? খুবই কম হইতো। তাহলে ইউরিন কি হয়ে যেত জানেন, অ্যাসিডিক ইউরিন। আর অ্যাসিডিক ইউরিন ইজ নট গুড ইউরিন, বিকজ ইউরিন যদি অনেক বেশি অ্যাসিডিক হয়ে যায় তাহলে মাল্টিপল প্রবলেম ক্রিয়েট হয়। তাহলে আমাকে কি করতে হয়, সব সময় ইউরিনের অ্যাসিডিটি অর পিএইচ কে কন্ট্রোল করতে হয়। এই জন্য এই হাইড্রোজেন গুলা যদি সরাসরি ইউরিন দিয়ে পাস হইতে না পারে, এই জন্য আমাকে এটা কি হেল্প করবে কে, এই ফসফেট আয়নটা, অর্থাৎ মনোসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট। কেন, সে আমার এই হাইড্রোজেন গুলোর সঙ্গে বাইন্ড করে কি তৈরি করতেছে, ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি করতেছে। অর্থাৎ হাইড্রোজেন গুলাকে বাইন্ড করে ফেলতেছে। অর্থাৎ আমার আর অ্যাসিডটা ইউরিনটা কি হবে না, অ্যাসিডিক হবে না। অর্থাৎ কি করতেছে, আমার ইউরিন পিএইচটাকে কন্ট্রোল করতেছে। তাহলে কি হলো, এভাবে আমার কি হবে, আমার ইউরিন দিয়ে আমার হাইড্রোজেন লস হবে। এভাবে কি হবে, আমার ইউরিন দিয়ে আমার হাইড্রোজেন লস হবে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, যে ফিল্টার বাইকার্বনেট গুলো কিভাবে রিঅ্যাবজর্পশন হলো এটা দেখলাম। এবং সেকেন্ড কাজটা কি ছিল, যে আমার হাইড্রোজেন লস করবে, নন ভলাটাইল হাইড্রোজেন বা নন ভলাটাইল অ্যাসিড গুলোকে লস করবে। হ্যাঁ আমরা দেখলাম যে এই যে অ্যাসিড গুলো লস হচ্ছে, দেখছেন? এবং অ্যাসিড গুলো লস হইলো, আরো কি হচ্ছে, যে অ্যাসিড গুলো সরাসরি লস হচ্ছে না, হ্যাঁ হেল্পের মাধ্যমে লস হচ্ছে। কার মাধ্যমে, মনোহাইড্রোজেন ফসফেট, ইউরিয়েট, ক্রিয়েটিনের মাধ্যমে লস হচ্ছে, যাতে করে আমার ইউরিনের পিএইচটাও যাতে করে কন্ট্রোল থাকে, যাতে করে অ্যাসিডিক পিএইচ বা অ্যাসিডিক ইউরিন প্রোডাকশন না হয়। কারণ অ্যাসিডিক পিএইচ যদি হয় তাহলে কি হবে, মাল্টিপল প্রবলেম ক্রিয়েট হবে। ঠিক আছে, শুধু ব্লাড পিএইচ কন্ট্রোল করতে হবে না, ইউরিনের পিএইচও কন্ট্রোল করতে হবে। এবার আসেন থার্ড সিস্টেম, এটাকে আমরা বলি অ্যামোনিয়াম বাফার সিস্টেম। আগে এটা ছিল ফসফেট বাফার সিস্টেম, এগুলোকে বলি ইউরিনারি বাফার। এগুলোকে কি বলি, ইউরিনারি বাফার, ব্লাড বাফার না, এগুলো হচ্ছে ইউরিনারি বাফার। ফসফেট বাফার এবং অ্যামোনিয়াম বাফার হচ্ছে ইউরিনারি বাফার সিস্টেম। তাহলে দেখি আমরা একটু কি হচ্ছে, আমরা একটু দেখি আমরা, হ্যাঁ আসেন। সো আমি বলেছিলাম না, নিউ বাইকার্বনেট প্রোডাকশন হয়, মনে আছে কথা কি বলছিলাম, যতটুকু আমার হাইড্রোজেন লস হয় ঠিক ততটুকু পরিমাণ যেন কি কি হয়, নিউ নিউ আমার বাইকার্বনেট প্রোডাকশন হয়। এখন আপনি কোশ্চেন করতে পারেন ভাই নিউ বাইকার্বনেট কোথা আসছে, হ্যাঁ, এবং এটা কেন আমার হাইড্রোজেন লসের সঙ্গে সম্পর্কিত।
দেখেন আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে প্রচুর পরিমাণ অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যামাইনো অ্যাসিড, ধরেন একটা অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে গ্লুটামিন। এই গ্লুটামিনটা যখন মেটাবলিজমে ব্রেকডাউন হয়ে যায় তখন সে কি তৈরি করে, আলফা কিটোগ্লুটারেট, এবং একখানে তৈরি করে সে অ্যামোনিয়া। এবং এই আলফা কিটোগ্লুটারেট একসময় কি তৈরি করে, কার্বনিক বাইকার্বনেট প্রোডাকশন করে। তাহলে একটা গ্লুটামিন যদি ভেঙে যায়, ওকে, তার বিনিময়ে খেয়াল করে দেখেন, একটা গ্লুটামিন যদি ভেঙে যায় তার বিনিময়ে কয়টা বাইকার্বনেট প্রোডাকশন হচ্ছে, একটা, এবং তার বিনিময়ে কয়টা অ্যামোনিয়া প্রোডাকশন হচ্ছে, একটা। এবার একটু খেয়াল করে দেখেন, এই অ্যামোনিয়াটা এটা হচ্ছে লিপিড সলিবল সাবস্টেন্স। সে ইজিলি কি করতে পারে, আমার সেল মেমব্রেন ক্রস করতে পারে। সে সেল মেমব্রেন ক্রস করে কই চলে আসে, আমার ইউরিনে চলে আসে। এবং ওই যে আমার হাইড্রোজেন সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার পিসিডির মধ্যে, এবং ওখানে কি ছিল, হাইড্রোজেন পাম্প, তার মাধ্যমে কি লস হয়, হাইড্রোজেন আর লস হয়। এই হাইড্রোজেন গুলা কি করে, বেশিরভাগ ক্ষেত্রে আমার এই অ্যামোনিয়ার সঙ্গে বাইন্ড করে কি তৈরি করে, অ্যামোনিয়াম প্রোডাকশন করে, যা আমার ইউরিন দিয়ে লস হয়। তো আমি বলেছিলাম যে আমার হাইড্রোজেন গুলা সরাসরি কখনো লস হবে না, কারোর মাধ্যমে লস হবে। তাহলে ভাই কোশ্চেন হচ্ছে, ফসফেট বেশি সাহায্য করে নাকি অ্যামোনিয়া বেশি সাহায্য করে? আনসার হচ্ছে অ্যামোনিয়া। ফসফেট ওরা খুবই কম সাহায্য করে, বেশিরভাগ ক্ষেত্রে সাহায্য করে অ্যামোনিয়া। তাহলে খেয়াল করে দেখেন, একটা অ্যামোনিয়া কয়টা হাইড্রোজেনকে লস করতে সাহায্য করলো, একটা। তাহলে একটা অ্যামোনিয়ার জন্য হাইড্রোজেন লস হলো কয়টা, একটা। এবং খেয়াল করে দেখেন, একটা অ্যামোনিয়া তৈরি হলে কয়টা বাইকার্বনেট প্রোডাকশন হয়, একটা। তাহলে খেয়াল করে দেখেন তো, একটা হাইড্রোজেন লস হলে কয়টা বাইকার্বনেট তৈরি হয়, আলটিমেটলি একটা। এই জন্য যতটুকু হাইড্রোজেন আমার লস হয়, প্রায় ততটুকু পরিমাণ বাইকার্বনেট আমার কি হয়, প্রোডাকশন হয়। এটা কি লাস্টে বুঝছেন নাকি আমি বুঝাবো, আর বুঝাই একবার। সো দিস ইজ দ্য অ্যামোনিয়াম বাফার সিস্টেম। তাহলে আমার কি পিসিডির মধ্যে কি হয়, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার, এবং ডিসিডির মধ্যে কি ছিল, হাইড্রোজেন পাম্প। তার মধ্যে কি হয়, আমার হাইড্রোজেন গুলা সব সেলের বাইরে অর্থাৎ লুমিনে চলে যায়। এবং খেয়াল করে দেখেন, প্রত্যেকটা সেলে কি আছে, গ্লুটামেট আছে। এই গ্লুটামেট ভেঙে কি তৈরি করে, আলফা কিটোগ্লুটারেট এবং অ্যামোনিয়া। এবং আলফা কিটোগ্লুটারেট ভেঙে কি তৈরি করে, বাইকার্বনেট আয়ন। এই বাইকার্বনেটটা কি করে, আলটিমেটলি ব্লাডে ব্যাক করে। এবং এই অ্যামোনিয়াটা কি করে, ডিফিউশনের মাধ্যমে আমার কই চলে যায়, লুমেনে চলে যায়। এবং সে গিয়ে কার সঙ্গে বাইন্ড করে, হাইড্রোজেনের সঙ্গে কি বাইন্ড করে, কি প্রোডাকশন করে, অ্যামোনিয়াম প্রোডাকশন করে। কিভাবে লস হয়, ইউরিন দিয়ে লস হয়। তাহলে কি হচ্ছে আলটিমেটলি, দেখা ট্রাই করি একটু আমরা, যে আমার এই হাইড্রোজেনটা কি করলো, আলটিমেটলি কয়টা অ্যামোনিয়ার সঙ্গে বাইন্ড করছে, একটা। তাহলে একটা অ্যামোনিয়া কয়টা হাইড্রোজেন লস করতে সাহায্য করে, একটা। এবং একটা অ্যামোনিয়া যখন তৈরি হয় তখন কয়টা বাইকার্বনেট প্রোডাকশন হয়, একটা। তাহলে কি হলো, একটা অ্যামোনিয়ার জন্য একটা হাইড্রোজেন লস হলো, আর একটা অ্যামোনিয়া প্রোডাকশন করার জন্য একটা বাইকার্বনেট প্রোডাকশন হলো। তাহলে একটা হাইড্রোজেন লস করলে কয়টা বাইকার্বনেট প্রোডাকশন হলো, একটা। এই জন্য কি বলেছিলাম, যে যতটুকু হাইড্রোজেন লস হয় প্রায় ততটুকু পরিমাণ কি তৈরি হয়, বাইকার্বনেট নিউলি প্রোডাকশন হয়। এটা কি ফিল্টার ছিল নাকি নতুন করে তৈরি হয়েছে, নতুন করে তৈরি হয়েছে, কোত্থেকে, গ্লুটামিন থেকে। তাহলে এগুলো কিন্তু ফিল্টার না, এগুলো নিউলি ফর্মড। ওকে, তাহলে এই অ্যামোনিয়া কি করে, আমার সেম কথা, আমার ইউরিনের পিএইচটাকে কন্ট্রোল করে, এবং পিএইচ মাস্ট বি কত রাখতে হয়, মোর দেন 4.5। so this is the control mechanism of the kidney in case of the acid base balance। তাহলে কি হচ্ছে, আমি কি বলেছিলাম, আমার কিডনি তিনটা কাজ করে। তাহলে আমি একটু যদি পুরো জিনিসটা একটু সামারাইজ করি, পুরো বিষয়টাকে যদি সামারাইজ করি ভাইয়া আপনাদের জন্য একটু, হয়ে গেল আমার এটা। তাহলে পুরো বিষয়টাকে যদি ভাইয়া একটু সামারাইজ করি আপনাদের জন্য, তাহলে কি দাঁড়ালো, যে আমরা দেখতেছি আমাদের বডিতে প্রতিদিন পরিমাণ কি তৈরি হয়, বেশিরভাগ অ্যাসিড তৈরি হয়, বেস তেমন তৈরি হয় না। ঠিক আছে, অ্যাসিড কয় রকম তৈরি হয়, দুই রকম। কিছু অ্যাসিড হচ্ছে ভলাটাইল, কিছু হচ্ছে নন ভলাটাইল। ভলাটাইল অ্যাসিড কারা, কার্বন ডাইঅক্সাইড। কতটুকু তৈরি হয়, 15,000। কি হয়, বডিতে থাকে না, রেসপিরেটরি সিস্টেমটি বের হয়ে চলে যায়। তাহলে যতটুকু তৈরি হয় ততটুকু লস হয়। সো এটা আমার পিএইচ কে কোনো রকমে ইনফ্লুয়েন্স করে না। বাকি হলো কি, নন ভলাটাইল। কতটুকু তৈরি হয়, টোটাল 70 মিলিমোল। কিন্তু এটা কি আমার রেসপিরেটরি সিস্টেম দিয়ে পাস করতে পারবে, পারবে না। তাহলে কোথা দিয়ে পাস করতে হবে, কিডনি দিয়ে। যেহেতু H+ একটা ওয়াটার সলিবল সাবস্টেন্স, তাহলে ওকে কিডনি দিয়েই বের হইতে হবে। তাহলে আমার কি করতে হবে, কিডনির মাধ্যমে এই 70 মিলিমোল, হ্যাঁ, হাইড্রোজেন আয়নকে বডি থেকে বের করে দিতে হবে। কেন, যাতে করে আমার পিএইচ এর উপরে এর কোনো ইফেক্ট না থাকে। কারণ এই হাইড্রোজেন আয়নগুলা যদি আমার বডিতে অ্যাকুমুলেট করে, তাহলে পিএইচ এর মান কমে যাবে, আর পিএইচ এর মান কমে গেলে আমার বডি প্রপারলি ফাংশন করতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা।
2 নম্বর হচ্ছে আমার বডিতে কি পরিমাণ বাইকার্বনেট থাকে, দেখেন থাকে কি বলছি 4320 মিলিমোল প্রায় অ্যাপ্রক্সিমেটলি, এবং এই বাইকার্বনেটগুলো কি করে ডেইলি ফিল্টার হয় কিসের মাধ্যমে, কিডনির মাধ্যমে। কিন্তু এদেরকে কি আমি লস করতে চাই, কখনো না। কেন, এরা বাফার সিস্টেমের অংশ, এরা আমার অ্যাসিড বেসগুলোকে কন্ট্রোল করে। তাহলে আমি চাই যে কোনোভাবেই যাতে করে এই বাইকার্বনেটগুলো লস না হয়। তাহলে যাতে করে লস না হয় তাহলে কি করতে হবে, এই ফিল্টার বাইকার্বনেটগুলোকে পুনরায় রিঅ্যাবজর্ব করতে হবে। এই জন্য 100% ফিল্টার বাইকার্বনেট পুনরায় 100%লি রিঅ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে তো, তাহলে ওকে দাঁড়ালো। কিন্তু মনে রাখতে হবে আমরা যতই এগুলোকে রিঅ্যাবজর্ব করি না কেন, কোনো না কোনো সিস্টেমে গিয়ে এই বাইকার্বনেট ঠিকই লস হয়। যেমন আমার গাটে লস হতে পারে, যেমন পায়খানা দিয়ে লস হতে পারে, ভমিটিং দিয়ে লস হতে পারে, সোয়েটিং দিয়ে লস হতে পারে, আমাদের জিআইডি শেডিং এর দিয়ে লস হতে পারে। তাহলে কোনো না কোনো ভাবে ঠিকই বাইকার্বনেট লস হয়। তাহলে এই যে বাইকার্বনেটগুলো লস হচ্ছে ডেইলি, এই বাইকার্বনেটগুলোকে আপনি যদি আপনার টোটাল বাইকার্বনেট থেকে লস কমাই দেন, তাহলে টোটাল বাইকার্বনেটের পরিমাণ ডেইলি কমে যাবে না। তাহলে 4320 মিলিমোল বাইকার্বনেট কি থাকবে, থাকবে না। কিন্তু আপনি রাখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে এতটুকু থাকুক। তাহলে কি করতে হবে, যতটুকু বাইকার্বনেট লস হচ্ছে কোনোভাবে ওগুলোকে পূরণ করতে হবে, ফিল আপ করতে হবে। তাহলে ফিল আপ করতে হলে কি করতে হয়, নতুন করে তৈরি করতে হয়। তাহলে নতুন করে কোথেকে তৈরি করব, এবার চলে আসছে কিডনির কথা। কিডনি এই কাজটা করে দেয়। কিডনি প্রতিদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কি করে, বাইকার্বনেট প্রোডাকশন করে। ঠিক আছে, তাহলে এই নির্দিষ্ট অ্যামাউন্টের বাইকার্বনেট কি করতেছে, কিডনি নতুন করে প্রোডাকশন করতেছে। তাহলে দেখা যায় যে নতুন করে প্রোডাকশন করা বাইকার্বনেট পরিমাণ, হ্যাঁ, আপনার কিডনি যে হাইড্রোজেন লস করে প্রায় তার সমান। কেন সমান, আপনারা দেখছেন এটা কেন সমান। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আপনার বডি থেকে, হ্যাঁ, কিডনির মাধ্যমে যে পরিমাণ নন ভলাটাইল অ্যাসিড লস হয় প্রায় তার কাছাকাছি নতুন করে বাইকার্বনেট কিডনি কিন্তু প্রোডাকশন করে। ওকে, সো কিডনির টোটাল ফাংশন হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে ফিল্টার্ড বাইকার্বনেটকে 100% রিঅ্যাবজর্পশন করা। 2 নম্বর কাজ হচ্ছে নন ভলাটাইল 70 মিলিমোল হাইড্রোজেনকে বডি থেকে বের করে দেওয়া। 3 নম্বর কাজ হচ্ছে প্রায় সমপরিমাণ বাইকার্বনেট নতুন করে তৈরি করা। ওকে, এবার আমরা দেখতেছি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করব 100% রিঅ্যাবজর্পশন। তার 80% রিঅ্যাবজর্পশন হয় প্রক্সিমালে, 20% 10% রিঅ্যাবজর্পশন হয় লুপ অফ হেনলিতে, 6% ডিসিটিতে এবং 4% সিটিতে। কিভাবে হয় আমরা অলরেডি দেখছি, এটা পুরো প্রসেসটা ভাই দেখাইছি আপনাকে। ওকে, এবং হাইড্রোজেন লস হয় কিভাবে, দুইটা সিস্টেমে, পিসিটি অথবা ডিসিটি এবং সিটিতে। পিসিটিতে হয় কিভাবে, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জের মাধ্যমে। আর সিটি অন্য জায়গায় কি হয়, হাইড্রোজেন এটিপিএস পাম্পের মাধ্যমে। তো এই হাইড্রোজেন গুলো কি সরাসরি ইউরিন দিয়ে পাস করে না, সরাসরি যদি ইউরিন দিয়ে পাস করতো তাহলে ইউরিনটা অ্যাসিডিক হয়ে যেত। আর ইউরিন যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে ইউরিনে বিভিন্ন ধরনের অর্গানিজম গ্রোথ করবে, আমি সেটা চাই না। তাহলে কি করতে হবে, এটাকে বাফার করতে হবে। এখানে কোন বাফার কাজ করবে, ইউরিনারি বাফার। ইউরিনারি বাফার কয়টা, স্পেশালি দুইটা, অ্যামোনিয়া বাফার এন্ড দ্য ফসফেট বাফার। তাহলে ফসফেট কি করলো, এই হাইড্রোজেনগুলোর সঙ্গে বাইন্ড করে ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি করলো। আর অ্যামোনিয়া কি করলো, এই হাইড্রোজেনের সঙ্গে বাইন্ড করলে অ্যামোনিয়াম প্রোডাকশন করলো, এবং আলটিমেটলি তার ইউরিন দিয়ে লস হয়ে গেল। তাহলে ইউরিনের পিএইচ কন্ট্রোল হলো। ওকে, এবং আমরা দেখলাম কি যে প্রতিবার একটা করে হাইড্রোজেন যখন একটা করে অ্যামোনিয়া যখন প্রোডাকশন হয় এবং একটা করে হাইড্রোজেন যখন লস হয়, ঠিক তখন একটা করে নতুন করে বাইকার্বনেট আমার অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোডাকশন হয়, এবং এইটাই হচ্ছে আমার নিউলি ফর্ম বাইকার্বনেট। ডিসিটিতে হয় হাইড্রোজেন এটিপিএস পাম্পের মাধ্যমে, আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসে হয় সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জের মাধ্যমে। দুই সিস্টেম আর কি, বা দুই ক্ষেত্রে কি হয়, একটা করে হাইড্রোজেন লস হয়। ওকে, ক্লিয়ার, ঠিক আছে তাহলে। ওকে, সো আপনারা ক্লাস করেন না, খুবই কম ক্লাস করেছেন আজকে, আছে যাও আপনাদের ব্যাপার। সো বেস্ট অফ লাক, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলো রেগুলার করবেন, করলে আস্তে আস্তে করে আপনারা পুরো জিনিসটা বুঝতে পারবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে অ্যাবনরমালিটি দিয়ে যাব। আমাদের কিন্তু বেসিক শেষ, রেগুলেশন শেষ, দেন এরপর ক্লাসগুলো হচ্ছে আমাদের অ্যাবনরমালিটি, অর্থাৎ অ্যাসিড বেস ইমব্যালেন্স, এবং কিভাবে আমরা এটাকে কম্পেনসেশন করি, কিভাবে করি কম্পেনসেশন, কিভাবে ডাইরেক্টলি চেনা যায়, কিভাবে আমরা এভিজি অ্যানালাইসিস করব সেটা আমি দেখাবো। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, ধন্যবাদ সবাইকে। কোনো কোশ্চেন তো নাই, থাকলে কথা না, আনসার দিয়ে ফেলছি। সো বাই বাই, টাটা। ভাইয়া বাইকার্বনেট আয়ন যদি বেশি লস হয়, হ্যাঁ বাইকার্বনেট যদি বেশি লস হয়ে যায় তখনই তো অ্যাবনর্মালিটি হবে। এখানে তো অ্যাবনর্মালিটি কথা, যখন বাইকার্বনেট বেশি লস হয়ে যাবে তখন তো সমপরিমাণ বাইকার্বনেট কখনোই প্রোডাকশন করা সম্ভব নয়, ঠিক না। তখন কি হবে, আমাদের অ্যাসিডোসিস ডেভেলপ করবে, বিকজ বাইকার্বনেট লস হলে কি হবে, হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে, বিকজ ইট ইজ আ বাফার। তখন আমাদের অ্যাবনর্মালিটি গ্রো করবে।
আমি কি বুঝতে পারছি আপনাদের বিষয়টা? তাহলে এখন আমরা আসবে অ্যাসিড বেশি প্রোডাকশন হলে কি হবে? অ্যাসিডোসিস। অ্যাসিড কম প্রোডাকশন হলে কি হবে? অ্যালকালোসিস। বাইকার্বনেট বেশি প্রোডাকশন হলে কি হবে? অ্যালকালোসিস। বাইকার্বনেট কম প্রোডাকশন হলে কি হবে? অ্যাসিডোসিস। কোনখান দিয়ে হচ্ছে? তাহলে রেসপিরেটরি। কিডনি দিয়ে হচ্ছে? কি বলে? মেটাবলিক। কথা কি বুঝছেন? তখন আমরা এবার যাবো আমরা অ্যাবনরমালিটিতে। সেখানে আমরা ইনশাআল্লাহ অ্যাবনরমালিটি কেমনে হচ্ছে, কোনটা কোন হচ্ছে, কতগুলো মেকানিজম আছে, ইচ এন্ড এভরি কজের মেকানিজম আমি বুঝাবো। আপনাদের উপর ক্লাস করতে হবে আসলে এগুলো, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক। দেখা হবে নেক্সট ডে। টাটা।